বিএনপি কি নিবে না যারা 29 বছর জামাতের সাথে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। নাহিদ ইসলাম কি আলোচনা করলো? চরম বেজ্জতি। হ্যাঁ, এই রাষ্ট্রপতিকে অনেকেই মানে, অনেকেই মানে না, কিন্তু নাহিদ ইসলাম যা বলছে সংসদে দাঁড়ায়, চিন্তা করেন কি বলছে দেখেন, জানেন সবাই, তাও একটু দেখাই। রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, শুনিও নাই। আসলে কিন্তু ওনারা শুনেও নাই, ছিল না, ওনারা বের হয়ে গেছিল সেদিন, তাই না? দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। সংসদে দাঁড়ায় বলতেছে রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে, চিন্তা করেন। রাষ্ট্রপতির কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়া। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার কুকীর্তি তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের বলা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। এক নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে বেগম খালেদা জিয়া জেল খাটলো 2.5 কোটি টাকার মামলায়, এটার পিছনে কার হাত? মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের হাত। 2 নম্বর প্রত্যাশিত দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেওয়া। 3 নম্বর সূত্রদিন মনোনীত সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিতে পারেনি। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনা গ্যাঙ্গার আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনা গ্যাঙ্গের উপর। এই প্রতিবেদন অনুসারে হ্যাঁ, আরো শুনবেন। বিএনপি নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছে মাননীয় স্পিকার। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। অনেক কথা, অনেক কথা, 33 মিনিট একতরফা কথা বলে গেছে। আসলে আমাদের এই রাষ্ট্রপতিকে অনেকে মানে, অনেকে মানে না, জনগণের মধ্যেও কিন্তু অনেকে মানে, অনেকে মানে না। ফজু পাগলারে গ্রেপ্তার করো, ফজু পাগলারে বাঁচতে দিব না, ফজু পাগলাকে হত্যা করো, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, এরকম। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি, আমি নাকি ফজু পাগলা। কে চাঁদাবাজ? আমি এটা শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, এরা দলের নাম ভাঙানো বর্ণচূড়া। এদেরকে শনাক্ত করে এই সংসদ থেকে আমরা শপথ নেই যে এই চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে তিনি নির্বাচন দেবেন। এটাই হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। ডক্টর আসিফ নজরুলরা মুখ খুলতে বাধ্য হচ্ছে। জাস্ট স্টার্ট হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। বিএনপি এবার মজা বুঝবে, কত ধানে কত চাল বিএনপি টের পাবে। মাঝে মাঝে আসিফ নজরুল মুখ খুলেন, জাস্ট ট্রেলার দেখাচ্ছেন। মাঝে মাঝে মোস্তফা সরোয়ার ফারুকী, এমনকি সামনে ইউনূসও মুখ খুলবেন। এতে বিএনপির গমন ফাঁস হয়ে যাবে। একই দিনে দেখলাম গত মঙ্গলবারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কি উপদেষ্টা আমি জানি না, ডক্টর জাইদুর রহমান একটা সময় ছিল ঘুমে থেকে উঠেই প্রথম তার ভিডিও দেখতাম। হ্যাঁ, আসলে দেখতাম। আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু প্রচুর ভিডিও দেখি, বই পড়ি, পত্রিকা পড়ি, আইডিয়া নেই, অন্যের টকশো দেখি, অন্যের আলোচনা দেখি, পত্রিকা কলাম দেখি, সবকিছু মিলিয়ে কিন্তু আইডিয়া নিতে হয়, তাই না? তা না হলে ভিডিও বানাবো কিভাবে? এখন আর দেখি না ডক্টর জাইদুর রহমানের ভিডিও, একটু দেখি না, কারণ আমি জানি যে সে কি বলবে, তাই না? কারণ এই লোকের মানে আগেও যে খুব একটা দেখতাম, মানে ওই ইয়ের পর থেকে আর কি, তার ওয়াইফ যখন তার মুখোন্মোচন করলো তারপর থেকে দেখি, আগে দেখতাম। তারপর তো তার ওয়াইফ তার নামে কি কথাবার্তা বললে তো জানিনি। তো সে বলল যে দেশে জঙ্গি আছে, ইউনূস সরকার প্রশ্রয় দিয়েছে, আমরা কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেব না, বিএনপি সরকার জঙ্গিবাদকে দমন করবে। ঠিক মঙ্গলবার, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, মানে গত পরশুদিন, ঠিক মঙ্গলবার আরেকটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অনেকে তাকে প্রধানমন্ত্রী বলে থাকে, মানে প্রক্সি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন দেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নাই, দেশে কোনো জঙ্গি নাই, দেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নেই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আমাদের এই মহান সংসদ যেদিন শুরু হয় সেদিন বক্তব্য রাখছিল মহামান্য রাষ্ট্রপতি, উনি উদ্বোধন করছে।
সেটা নিয়ে এখনো আলোচনা চলতেছে। ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। ওনার ভাষণের উপরে সবাই চর্চা করতেছে, আলোচনা করতেছে। কি ভাষণটা দিছে চিন্তা করেন, 2 মাস পরও আলোচনা চলে। আজকে আলোচনার সুযোগ পাইছিল কে? নাহিদ ইসলাম। কি আলোচনা করলো? চরম বেজ্জতি। হ্যাঁ, এই রাষ্ট্রপতিকে অনেকেই মানে, অনেকেই মানে না। কিন্তু নাহিদ ইসলাম যা বলছে সংসদে দাঁড়ায়, চিন্তা করেন কি বলছে দেখেন। জানেন সবাই, তাও একটু দেখাই। রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। আসলে কিন্তু ওনারা শুনেও নাই, ছিল না, ওনারা বের হয়ে গেছিল সেদিন, তাই না? এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। সংসদে দাঁড়ায় বলতেছে রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। চিন্তা করেন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার কুকীর্তি তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে বেগম খালেদা জিয়া জেল খাটলো 2.5 কোটি টাকার মামলায়, এটার পিছনে কার হাত? মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের হাত। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনা গ্যাঙ্গার আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনা গ্যাঙ্গের উপর। এই প্রতিবেদন অনুসারে হ্যাঁ, আরো শুনবেন। বিএনপি নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। অনেক কথা, অনেক কথা। 33 মিনিট একতরফা কথা বইলা গেছে। আসলে আমাদের এই রাষ্ট্রপতিকে অনেকে মানে, অনেকে মানে না। জনগণের মধ্যেও কিন্তু অনেকে মানে, অনেকে মানে না। আচ্ছা, কি কারণে মানবে বলেন? শেখ হাসিনাকে যদি আমরা মাইনা না নিই, উনাকে কেন মাইনা নেব? শেখ হাসিনার অপকর্মের সাথে তো উনি জড়িত ছিল। কথাগুলো তো চরম সত্যি কথা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? তারেক রহমান সাহেবের মামলা এবং বেগম খালেদা জিয়ার মামলা এই চুপ্পু সাহেবের হাত দিয়েই হয়েছে। এই চুপ্পু সাহেবই কিন্তু সম্মতি দিছে জেল খাটার জন্য বেগম খালেদা জিয়াকে। এখন উনাকেই কেন বিএনপি মাইনা নিতেছে? এটা একটা বিরাট বড় প্রশ্ন না? অনেকের মনে প্রশ্ন, বিএনপি এত বড় একটা দল নির্বাচন করে সরকার গঠন করলো, ওনাদের মধ্যে কি কেউ নাই রাষ্ট্রপতি হবার যোগ্যতা রাখে? নিশ্চয়ই আছে। তারপরেও কেন চুপ্পু সাহেবকে রাখা হইলো? এর পিছনে কারণ কি? কারণ ভাই, অনেকে অনেক রকম কারণ বানায় নেয়। কেউ কেউ বলে ওইখান থেকে লিখিত দিয়ে দিছে যে চুপ্পু সাহেবকে সরানো যাবে না, এরকম বানানো কথাও হইতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় দলের মধ্যে কি কেউ রাষ্ট্রপতি নাই? ওনাকেই কেন রাখতে হবে? যেখানে শেখ হাসিনাকে তাড়ানো হইলো, কি কারণে তাড়ানো হইলো? শেখ হাসিনার বহু অপকর্মের কথা এখন আমি 1 ঘন্টা বলতে পারুন, কিন্তু বইলা লাভ নাই, এগুলো সবাই জানেন। কিন্তু তারই তো রাষ্ট্রপতি এই চুপ্পু সাহেব। ওনাকে রাইখা শেখ হাসিনাকে বাদ দিলাম, তাহলে কি দাঁড়াইলো? মানুষের মনের মধ্যে একটা বিরাট বড় প্রশ্ন না? এর পিছনে কারণ কি, রহস্য কি? এই রহস্য যতক্ষণ পর্যন্ত মানুষ জানতে না পারবে, মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিবে, প্রশ্ন কইলেই যাবে। হ্যাঁ, আমি এই যে এখন প্রশ্ন করতে পারি, কারণ কি ভাই বলেন, খুইলা বলেন। আপনাদের মধ্যে কি একজনও মানুষ নাই যে রাষ্ট্রপতি হইতে পারে? ওনাকেই রাখতে হবে? দেখতেও তো ভালো লাগে না। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগে না। দেখেন, এই রাষ্ট্রপতি আবার ভাগ্যবান, কিন্তু কত বড় কপাল আপনি চিন্তা করেন। শেখ হাসিনার রাষ্ট্রপতি, আবার ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি, আজকে আবার তারেক রহমানের রাষ্ট্রপতি। 3টা সরকার পার কইরা দিল। কত বড় ক্ষমতা রাখে? পিছনের খুঁটির জোরটা যে কোথায়, এটাই খুঁজে বাইর করতে পারতেছি না। আমাদের সাংবাদিকরাও খুঁজে বাইর করতে পারতেছে না। রহস্যময় মানুষ, রহস্যময়। কিন্তু আজকে যেভাবে সংসদে দাঁড়ায় ওনাকে যেসব কথা বললো, বিন্দু মাত্র শ্রদ্ধা জানাইছে? নিশ্চয়ই না, তাই না? তারপরেও দেখেন, ওই রাষ্ট্রপতি এখনো আছে, থাকবে। আর কতদিন থাকবে জানি না, তবে আমার মনে হয় মাস 6 তো আরো থাকবে। এর পিছনে একটাই কারণ, যেটা এর আগেও আমি বলছি, এখন আবার রিপিট করি। দেখেন, আগামী যে নির্বাচন হবে 5 বছর পর, আগামীতে যে নির্বাচন হবে সেটা তো হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অর্থাৎ বিএনপি তো তখন আর ক্ষমতায় রইল না, বিএনপিকে সরে আসতে হবে নির্বাচনের জন্য। কিন্তু বিএনপি সরে আসলো, বিএনপির রাষ্ট্রপতি থেকে যাবে। কিভাবে থাকবে? এই চুপ্পু সাহেব না, এই চুপ্পু সাহেব দেখা গেল 6 মাস বা 1 বছর পর পদত্যাগ করছে। তখন বিএনপি থেকে নতুন রাষ্ট্রপতি আসবে। বিএনপি পদত্যাগ করলো, রাষ্ট্রপতি কিন্তু থেকে যাবে তার মেয়াদ পুরা করার জন্য। আর ওই মেয়াদ পুরা করতে যায় যে তত্ত্বাবধায়ক সরকারটা আসবে, ওই রাষ্ট্রপতির অধীনেই নির্বাচন হবে। মানে বিএনপির রাষ্ট্রপতি থাকবে, ওর অধীনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে। এই অঙ্কেতেই এই রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে না। 1 বছর পর সরাবে, নতুন রাষ্ট্রপতি দিবে। এটা হলো সোজা অঙ্ক। এর পিছনে আরো অনেক অঙ্ক থাকতে পারে,
অথবা পার্শ্ববর্তী দেশ থেকে কোনো প্রেসক্রিপশন থাকতে পারে, যেটা আমাদের মাথায় ঢুকবে না। আমাদের মাথায় না ঢুকলো সাধারণ জনগণের কাছে দেখতে ভালো লাগতেছে না। আপনারা নির্বাচিত হয়ে আসছেন, নতুন সরকার গঠন করছেন, নতুন একজন রাষ্ট্রপতি দেন, তাহলে তো এত কথা হয় না। আজকে যেভাবে সংসদে দাঁড়ায়া উনার কথা বললো যে ওনাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, উনি তো স্বৈরা শাসকের দোসর, উনি তো আমাদের ব্যাংক ট্যাঙ্ক লুটপাট করে ওই এস আলমের হাতে দিছিল, তারপর আর কি কথা বললো এটা তো আপনারা শুনছেন। এরকম ভাই শত শত অভিযোগ ওনার বিরুদ্ধে, তারপরে ওনাকে রাখতে হবে। এতে কি বার্তা যাচ্ছে আপনারা নিজেরা একবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, বিএনপি যারা করেন ভাই, আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন, এটা কি ঠিক হচ্ছে? বলেন, আপনারাই বলেন, এটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না। আজকে কিন্তু সংসদের হিরো ছিল নাহিদ ইসলাম, অনেক রকম প্রশ্ন সামনে নিয়ে আসছে। সাংবাদিকরা এই যে মাইর খাইছে থানার ভিতরে, ওই মামলাটা কেন নেওয়া হচ্ছে না, সাংবাদিকরা কেন বিচার পাচ্ছে না, এই প্রশ্ন উনি করছে। তারপরে কাগজে লেখা নিয়ে আসছে গত 2 মাসে 31 জন খুন হয়েছে, 31 জন, 14টা ধর্ষণ মামলা হয়েছে, 184টার মতো হামলা হয়েছে, আরো অনেক কাহিনী সামনে তুলে ধরছে। কিন্তু কে জবাব দিবে? কেউ জবাব দিবার নাই। সবাই ভাই খালি শুইনা যায় আর হাততালি দেয়, থাপড়ায়, টেবিল থাপড়ায়। এই সংসদ যে এরকম আগে বুঝি নাই। অতীতের সংসদের দিকে এতটা মনোযোগ তো দেই নাই, দেওয়া দরকারও ছিল না, কারণ ওই টাইমে এইসব নিয়ে কথা বলতে গেলে তো ভাই গায়েব হয়ে যেতাম। এখন ওই গায়েব হওয়ার ভয়টা নাই। এই সরকার এখনো ওই পথে যায় নাই, গত সরকার যে পথে ছিল ওই পথে যায় নাই। তবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু ইউটিউবারদের নিয়ে কথা বলছে। হ্যাঁ, দেশি এবং বিদেশি ইউটিউবার। বিদেশ বলতে তো বুঝছেন কাদেরকে ইঙ্গিত করছে। বলছে বহুত বেশি স্বাধীনতা ভোগ করতেছে ইউটিউবাররা। ভাই এটা কথা সত্যি ভাই, আমরা অনেক স্বাধীনতা ভোগ করতেছি, কিন্তু আপনি কেন এই কথা বললেন? মুখ কি বন্ধ করে দিবেন? অতীতে যা হয়েছে তাই কি আবার করবেন? নিশ্চয়ই না, ওরকম পথে যায়েন না। কথা বলার সুযোগ সুবিধা দেন আমাদেরকে, আমরা কথা বলি, শুনেন না, অসুবিধা কি? সবাই প্রশংসা করতে হবে কেন? প্রশংসা করার জন্য তো লোক আছেই, সংসদেই আছে। এই যে আন্দালিক পার্থ প্রচুর প্রশংসা করে আপনাদের। আবার দেখলাম ওই যে ভিপি নূর, উনি তো আবার উপমা দিতে গিয়ে একটা সূরা বলছে, ওইটার আবার তর্জমা করছে। উনার যে সূরাটার বলার স্টাইলটা ভাই, হ্যাঁ এটা ভাই দারুণ ছিল। যাই হোক, এটা নিয়ে আমি বেশি সমালোচনা করতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, প্রশংসা করার লোকের অভাব নাই আপনাদের ভিতরে, অনেকেই প্রশংসা করবে। আমরা 2-4 জন প্রশংসা না করলে কি যায় আসে? একটু সমালোচনা করলে বহুত বড় ক্ষতি হয়ে যাবে না? আপনারা অন্তত ওই পথে যায়েন না, শেখ হাসিনা যে পথে গেছে। কথা বলার অধিকার কায়রা নিছিল, কিন্তু সেটা কায়রা নিয়েন না। আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু ভালো মুডে ছিল, অনেক হাসাইছে, উর্দুতে আবার শায়েরি বলছে, মজা করছে, প্রচুর মজা করছে। আজকে সালাউদ্দিন সাহেবের কথাবার্তা শুনে মনে হইলো আর কোনো টেনশন নাই, কোনো টেনশন কাজ করতেছে না। ওই যে জুলাই নিয়ে যে একটা টেনশন ছিল না, আন্দোলন হবে আন্দোলন হবে, ওই টেনশনটা কাইটা গেছে। কাইটা যাওয়ার পিছনে কারণ কি জানেন? এই যে সামনে কুরবানি ঈদ আসতেছে, মানুষ গরু ছাগল কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, এখন কোনো আন্দোলন হবে না। এটা সালাউদ্দিন সাহেব অঙ্ক কইরা বুঝা ফেলাইছে, যার জন্য কোনো টেনশন কাজ করতেছিল না, হাসি খুশি ছিল। যা কিছু হবে ঈদের পর, ওই যে আবার ঈদের পর বিএনপির আন্দোলনের কথা হইলেই বলতো না ঈদের পর ঈদের পর। এখনো বিরোধী দলের ওই একই অবস্থা, ঈদের পরে আন্দোলন। কি আন্দোলন করবে? আন্দোলনের ইস্যু তো একটাই, জুলাই। জুলাই নিয়ে আন্দোলন হইতেই হবে, জুলাইয়ের অধিকারটা তো আদায় করতেই হবে, সেটা ঈদের পরে, ওই ঈদের পরে। যাই হোক, আপাতত ভাই টেনশন ফ্রি কাটাইতে চাই। সামনে কোরবানি ঈদ আসতেছে, দেখি কেমন ঈদ কাটাইতে পারি। গত ঈদে কিন্তু মানুষ ভালোভাবে ঈদ করতে পারে নাই, যাওয়া আসার ব্যবস্থাটা খুবই খারাপ ছিল, আপনারা দেখছেন। নিশ্চয়ই সরকার সেটা মাথায় রেখা আগামী ঈদটা সুন্দরভাবে পার করবে। ঈদের পরে যায়া জুলাই নিয়ে হয়তো আমরা আবার কথা বলবো, ঈদের আগে আর কোনো কথা হবে না। বর্তমানে আবার ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে, দেখেন না, ঝড় তুফান বৃষ্টি। আর হ্যাঁ, চিটাগাংয়ের অবস্থা দেখছেন কি খারাপ অবস্থা, এই পর্যন্ত পানি। কিন্তু একজন নেতাকে দেখলাম, উনি বলতেছে কোথায় পানি কোথায় পানি, উনি পানি খুঁজে পায় না। মানে পানি কেন দাঁড়ায় রইল না? ওনার তো যাইতে 2 দিন লেট হয়েছে, পানি তো নাইমা গেছে। পানি নাইমা যাওয়ার পর উনি যায় বলতেছে কোথায় পানি কোথায় পানি। তারপর আবার বলছে, দেখেন এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমাদের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে। ওনার কাছে চিটাগাং এই পানি উঠার ব্যাপারটা ছোট্ট একটা ব্যাপার, যার জন্য ছোট্ট ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে। দেখেন, ওনার কাছে ছোট্ট হইলে কি হবে? ওনার কাছে ছোট্ট ব্যাপার, কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারাই শুধু জানে। আমি দেখলাম একটা ফার্মেসির ভিতরে ভাই পানি এতটুক, সমস্ত ওষুধ পানিতে ভাসতেছে। এইভাবে যে কত দোকানদারের কত মালপত্র নষ্ট হয়েছে, যাদের মালপত্র নষ্ট হয়েছে, যাদের সম্পদ গেছে, তারাই তো বুঝতে পারে কি দুঃখটা, কষ্টটা কোথায়। এটা আমরা বুঝতে পারুম না। তবে বিদায়ের আগে শুধু এটুকু বলবো, এই যে এত বড় একটা পদ, রাষ্ট্রপতির পদ, এখানে ওনার পিছনে কত টাকা খরচ। ওনার যে বাড়ির এলাকায় যেখানে উনি থাকে, এই এলাকাটা ভাই বিরাট বড় এলাকা। ওখানে ভাই খানসামা, বাবুর্চি, মালি, সিকিউরিটি, বহু খরচ এই রাষ্ট্রপতির পিছনে, বহু টাকা খরচ। এত টাকা খরচের পর ওনার কি কাজ আমি কিন্তু আসলে খুঁজে পাই না, আমি তো দেখলাম গত 2 বছরে এই সংসদ উদ্বোধন করার জন্য উনি আসছিল, এটা একটা বিরাট কাজ। আর কি কাজ?
2-3টা পত্রিকায় ইন্টারভিউ দিছিল। আর কি কাজ? না, আর মনে নাই। আপনাদের যদি মনে থাকে একটু লেখা জানেন আসলে ওনার কি কাজ, এটা আমার অজ্ঞতা, আমি জানি না। আপনারা একটু আমার লেখা জানেন, বেশি কথা বলুন না, শরীরটাও ভালো না। হ্যাঁ ভাই, জ্বর সর্দি, তারপরেও কথা বলতে আসছি এই জন্য যে আজকে সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে যেভাবে আমাদের নাহিদ ইসলাম ধুলাই করলো, আমার সত্যি লজ্জা লাগতেছিল। রাষ্ট্রপতি নিশ্চয়ই এগুলো দেখতেছে, দেখার পর নিশ্চয়ই উনি লজ্জা পাইতেছে। এমনও তো হইতে পারে রাগ কইরা উনি পদত্যাগ কইরা ফেললো, হইতে পারে না ভাই? রাগ কইরা পদত্যাগ করলো যে না ভাই আমি থাকুম না, আমার আপনারা সংসদে বসে বেজ্জতি করেন। বাইরে যে যাই কিছু বলুক না কেন, সংসদে যদি এভাবে কথা বলে, হ্যাঁ ওনাকে হ্যান্ডকাপ পরাইতে বলছে, তো উনি অপরাধী, উনি শেখ হাসিনার অপরাধের সঙ্গে জড়িত ছিল, শেখ হাসিনা যতগুলো অপরাধ করছে সবগুলোর সাথে তো উনি জড়িত। এভাবে কথা বলছে নাহিদ ইসলাম, ওনাকে গ্রেফতার করার দাবি জানাইছে। চিন্তা করেন কত লজ্জার ব্যাপার না? জঙ্গিবাদ। তো আমরা একই দিনে দেখলাম গত মঙ্গলবারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কি উপদেষ্টা আমি জানি না, ডক্টর জাইদুর রহমান, একটা সময় ছিল ঘুমে থেকে উঠেই প্রথম তার ভিডিও দেখতাম। হ্যাঁ, আসলে দেখতাম। আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু প্রচুর ভিডিও দেখি, বই পড়ি, পত্রিকা পড়ি, আইডিয়া নেই, অন্যের টকশো দেখি, অন্যের আলোচনা দেখি, পত্রিকা কলাম দেখি, সবকিছু মিলিয়ে কিন্তু আইডিয়া নিতে হয়, তাই না? তা না হলে ভিডিও বানাবো কিভাবে? এখন আর দেখি না ডক্টর জাইদুর রহমানের ভিডিও, একটু দেখি না। কারণ আমি জানি যে সে কি বলবে, তাই না? কারণ এই লোকের মানে আগেও যে খুব একটা দেখতাম, মানে ওই ইয়ের পর থেকে আর কি, তার ওয়াইফ যখন তার মুখোশ উন্মোচন করলো তারপর থেকে দেখি না, আগে দেখতাম। তারপর তো তার ওয়াইফ তার নামে কি কথাবার্তা বললে তো জানেনি। তো সে বলল যে দেশে জঙ্গি আছে, ইউনূস সরকার প্রশ্রয় দিয়েছে, আমরা কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেব না, বিএনপি সরকার জঙ্গিবাদকে দমন করবে। ঠিক মঙ্গলবার, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, মানে গত পরশুদিন, ঠিক মঙ্গলবার আরেকটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অনেকে তাকে প্রধানমন্ত্রী বলে থাকে, মানে প্রক্সি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন দেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নাই, দেশে কোনো জঙ্গি নাই, দেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নাই। তাহলে এখানে দেখুন ডক্টর জাইদুর রহমান বলতেছে দেশে জঙ্গি আছে এবং বিএনপি দমন করবে, এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কিনা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, সেই সালাউদ্দিন আহমেদ বলতেছেন দেশে কোনো জঙ্গি নাই। তাহলে একই দিনে সরকারের দুইজন লোকের মুখে এই কন্ট্রাডিক্টরি বক্তব্য কেন? এটার ফয়সালা করার আগে আসুন আমরা জেনে নিই যে জঙ্গি আসলে কি জিনিস। দেখুন, আমি জানি না ডক্টর জাইদুর রহমানের চোখে জঙ্গি আসলে কি জিনিস। যেমন আওয়ামী লীগের আমলে জঙ্গি কাদেরকে বলা হতো? দাড়ি আছে, টুপি আছে, হাতে কোরআন শরীফ আছে বা হাদিস শরীফ আছে, সেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মকসুদুল মুমিনিন, অথবা ওই যে আছে না নুরানি কায়দা বই, যা একটা 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 মানে ইসলামিক জীবনযাপন বা নবী রাসূলের জীবনী, অনেকই তো বই আছে। মানে কোনো একটা থাকলেই হলো, ওইটাই জিহাদি বই। পবিত্র কোরআন শরীফ ওদের কাছে জিহাদি বই। পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ যেগুলো হচ্ছে মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র, এবং এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের মাধ্যমেই তো মুসলমানরা তাদের যে মানে জীবনযাপন পদ্ধতি ইসলামিক ভাবে এগুলো অনুসরণ করিত করে। তো এই আওয়ামী লীগের আমলে ওগুলো ছিল জিহাদি বই। জিহাদি বই, এগুলো নিয়ে ব্যাপক ধরপাকড় করতো। দাড়ি, টুপি, জিহাদি বই, মানে এই এই ধর্মগ্রন্থ, তারপরে আটকে রাইখা বলতো যে অমুক বাসায় জঙ্গি আছে, পুলিশ ঘিরে রেখেছে, তারপর একটা বিরাট ফাইট হতো, ফাইট হওয়ার পরে সকালবেলা লাশ বের করতো। এইভাবে দেখাতো বহির্বিশ্বকে যে দেখো হাসিনা না হলে তোমাদের কি অবস্থা হবে, হাসিনা আছে বলেই কিন্তু এই জঙ্গিদেরকে দমন করে রাখতেছে। এবং এই সবকিছু ছিল কিন্তু নাটক, এবং সেই নাটকগুলো করতো সিটিটিসির প্রধান তৎকালীন যে গালফুল একটা আছে, আর ওই যে এসবির ছিল মনিরুল, এরা এই সব জঙ্গি নাটকগুলো সাজাতো, সাজিয়ে যেমন আমার দেশ পত্রিকার ডক্টর মাহমুদুর রহমান উল্লেখ করেছিল, সম্পাদক জাহাজ বাড়িতে কিভাবে নিরীহ ছেলেগুলোকে ধরে নিয়ে ওইখানে জঙ্গি বানিয়ে গুলি করে বহির্বিশ্বকে দেখিয়েছিল যে দেখো বাংলাদেশে জঙ্গিবাদ আছে, একমাত্র শেখ হাসিনাই পারে জঙ্গিবাদ নির্মূল করতে। এবং দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী 2021 সালে বাংলাদেশে আসবে। হ্যাঁ, খেয়াল আছে না? নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে 2021 সালে। তো সেখানে বড় মিটিং হয়েছে, মিছিল হয়েছে নরেন্দ্র মোদীর ইয়ের বিরুদ্ধে, তার সফরের বিরুদ্ধে। তো বাইতুল মোকাররমে কিছু আপনারা সব দেখছেন, বাইতুল মোকাররমে নিজ মুসলিমদেরকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, মেয়েরে কিচ্ছু রাখে নাই, অনেক অপদস্থ করছে। তারপরে ঢাকা শহরে অনেক কড়াকড়ি ছিল। ব্রাহ্মণবাড়িয়াতে কুমিল্লা মহাসড়কে বিশাল গন্ডগোল হয়েছে, সেখানে রাস্তা অবরোধ করছে হেফাজতে ইসলাম। আচ্ছা, কোথায় কুমিল্লা আর কোথায় ঢাকা? নরেন্দ্র মোদী এসে বাংলাদেশ সফর করে গেল, কুমিল্লা থেকে এরা কি করবে আন্দোলন করে? কিন্তু সেই কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে সেই নিরীহ হেফাজতের ছাত্রদের উপর গুলি করে তাদের প্রায় 17-18 জনকে মেরে ফেলা হলো। এর কোনো কারণ ছিল না। কেন মারলো? মারলো শুধু মোদীকে খুশি করার জন্য। তারা দেখালো, মানে হাসিনা দেখালো নরেন্দ্র মোদীকে যে দেখো, মানে তুমি আসবা আমার দেশে, তাই আমার দেশে পছন্দ করতেছে না, এই কারণে এদেরকে আমার হত্যা করতে হয়েছে। এবার দেখো তোমার কারণে আমি মানুষ হত্যা পর্যন্ত করতেছি। কাজে একমাত্র আওয়ামী লীগই পারবে এই দেশকে ঠিক রাখতে। আওয়ামী লীগ চলে গেলে এই দেশটা জঙ্গিবাদের দখলে চলে যাবে। তো এই ছিল মোটামুটি আর কি আওয়ামী লীগের যুক্তি। দাড়ি, টুপি, কোরআন শরীফ, হাদিস শরীফ থাকলেই সে জঙ্গি। আর আমাদের এই ডক্টর জাইদুর রহমান, তার চোখে আসলে জঙ্গিবাদের সংজ্ঞাটা কি আমি জানি না। মনে করেন একটা ছেলে বা একটা মানুষ বা একটা মেয়ে হতে পারে, সে যদি চিন্তা করে যে আমি মুসলমান,
আমি কোরআন শরীফ পড়বো, হাদিস শরীফ পড়বো, ইসলামিক ভাবে জীবনযাপন করব, আমি দেশে শরিয়া আইন চাই। তবে আমার টার্গেট হচ্ছে যেই পলিটিক্যাল পার্টিগুলো বলতেছে যে যদি জনগণ ওদেরকে নির্বাচনে ভোট দেয়, তারা ক্ষমতা এসে এই দেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে, আমি সেই দলগুলোকে ভোট দেব। যদি কেউ চায়, আপনি তাকে জঙ্গি বলতে পারেন? পারেন না তো, কারণ ও তো কোনো সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ও তো ওর আইডিওলজি দেখাতেছে না, তাই না? ও তো চাইতেছে যে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে ও ওর আইডিওলজিকে শো করবে। কিন্তু ওইটাই ছিল আওয়ামী লীগের চোখে জঙ্গিবাদ, উগ্রবাদ। এখন বলতে পারেন যে ভাই মাঝে মধ্যে সংগ্রাম লাগে, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ, তারপর জুলাইয়ের আন্দোলনে তো মানে সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, গন্ডগোল হয়েছে, তা হয়েছে, কিন্তু হয়েছে কি এইসব গন্ডগোলে মানুষের সমর্থন ছিল। যেমন ৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সমর্থন ছিল, তারপরে জুলাই বিপ্লবে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল। কিন্তু এই যে এই জঙ্গিবাদের আক্রমণগুলো, যে আমি অমুক ধর্ম, সে ধর্ম ইসলাম হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু ধর্ম হতে পারে, মানে আমি এই ধর্মের, আমি অন্য ধর্মের লোক পছন্দ করি না, অন্য ধর্মের লোকদেরকে আমি কারণ ছাড়াই ক্ষতি করতে চাই এবং আমি ওই সন্ত্রাস করতে চাই, বিভিন্নভাবে অবকাঠামো করতে চাই, এগুলোকে বলা হয় জঙ্গিবাদ। কিন্তু বাংলাদেশে এর অস্তিত্ব কি আছে? আমি তো দেখি না। স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন না, কিন্তু ডক্টর জাহিদুর রহমান দেখেন। আপনি যদি মিলান দেখবেন যে ডক্টর জাহিদুর রহমান যখন বলতেছে যে দেশে জঙ্গিবাদ আছে, তার কয়দিন আগে আবার জুলকারনাইন স্যার সামি বলতেছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট অনতিবিলম্বে বন্ধ করা উচিত। আপনারা জানেন যে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে পাকিস্তানের সঙ্গে অনেক ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক হয়েছে, ডিফেন্স চুক্তি হয়েছে বিমান বাহিনীর জন্য, যে F-17 বিমান কিনবে, তারপর চীন পাকিস্তান থেকে যে F-17 বিমান, পাকিস্তান এবং চীন যৌথ উদ্যোগে বানায়, যে F-17 বিমান খুব ভালো কাজ করে, চায়না থেকে যে C-10 বিমানগুলো কিনবে, তারপরে তুরস্কের সঙ্গে একটা রাডার না তো ড্রোন কারখানা হবে, সেটা হচ্ছে যে চট্টগ্রামের মিরেশরাইতে, যেই জায়গাটাকে আসলে শেখ হাসিনা দিয়েছিল ভারতকে, সেখানে ইপিজেড করার জন্য, সেই জায়গাটা ভারত থেকে নিয়ে দেওয়া হচ্ছে তুরস্ককে, সেখানে ড্রোন কারখানা করার জন্য, যাতে এই সমস্ত বন্ধ হয়। এই কারণে আসলে ভারত একটি ইয়েতে নেমেছে, এটা চক্রান্তে নেমেছে যে আসলে এই বাংলাদেশে প্রচুর জঙ্গি আছে এবং সেই জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে টিটিপি, তেহরাক ই তালেবান পাকিস্তান। তেহরাক ই তালেবান পাকিস্তান এই জঙ্গি, এটা জঙ্গি গোষ্ঠী, এটা আসলে বিভিন্ন জায়গায় লড়াই করে এবং মূলত এই জঙ্গি গোষ্ঠীটা তারা আসলে আফগানিস্তানের সহায়তায় চলে। আপনারা জানেন যে আফগানিস্তানের উপরে ভারতের প্রচুর প্রভাব আছে। আমরা বলি না মুসলিম ভাই ভাই, আফগানিস্তান আর বাংলাদেশ ভাই ভাই না। যখন আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিতে একটা ভোটাভুটি হলো, তখন কিন্তু পাকিস্তান স্যার আমাদেরকে কেউ আর ভোট দেয় নাই, এমনকি আফগানিস্তানও কিন্তু আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। কাজেই এই টিটিপি, তেহরাক ই তালেবান পাকিস্তান, এটা পুরোপুরি আফগানিস্তানের মদদে তারা পাকিস্তানের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং এই আফগানিস্তানের দ্বারা আসলে ভারত এই টিটিপি কে নিয়ন্ত্রণ করে। এখন সেই টিটিপি বাংলাদেশে থাকতে পারে। এখন যদি জুলকারনাইন স্যার কথা অনুযায়ী বিমান বন্ধ হয়, যে ঠিক আছে বাংলাদেশে পাকিস্তানের কোনো ফ্লাইট যাবে না, তাহলে কি এই জঙ্গিবাদ বন্ধ হবে? শেখ হাসিনা আমলে যায় নাই? শেখ হাসিনা আমলে তো ২-১ জন লোক তারা গেছে সেই আফগানিস্তানে টিটিপির সঙ্গে চুক্তিতে। তারা করতো কি, সৌদি আরব যাইতো হজ করতে, হজ শেষ করে তারা পাকিস্তান চলে যেত। যাওয়ার ইয়ে থাকলে অনেকভাবেই যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু পাকিস্তানে এই ফ্লাইটটা বাংলাদেশের সঙ্গে বন্ধ করা, এটা হচ্ছে আসলে আরেকটি মানে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এবং অনেকে আছে তারা বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে টাকা পয়সা খেয়ে বা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে তারা এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। এবং এখন এই যে বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক বিমান কেনা হচ্ছে, ড্রোন তৈরি হচ্ছে, এবং ভারতের সবচেয়ে দুর্বল জায়গা শিলিগুড়ি করিডোর, সেই শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাটে বিমানবন্দর নতুন করে সাজানো হচ্ছে, এগুলো মোটেই ভারতের পছন্দ না। এবং ভারতের পছন্দ না, এটা আসলে ভারত তো বড় দেশ, তো তারা চায় যাতে কোনো হুমকি না থাকে। ওদিকে আবার দীনেশ ত্রিবেদী নামে একজন রাজনীতিবিদকে তারা হাই কমিশনার পদে নিয়োগ দিয়েছে। এর আগে যারা ছিল সবাই ছিল আইসিএস অফিসার, কূটনীতিবিদ। এই প্রথম একজন রাজনীতিবিদকে নরেন্দ্র মোদী নিয়োগ দিল বাংলাদেশের হাই কমিশনার হিসাবে। এবং এই ডিসেম্বরে কিন্তু গঙ্গা পানি চুক্তি নবায়নের পালা। এখন যদি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে হয়তো সেটা নবায়ন হওয়ার সম্ভাবনা কমবে। বাট মনে হচ্ছে যে হয়তো বা বিজেপি ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে গঙ্গা চুক্তি হলেও হতে পারে, বাট কিছুই শিওর না। তবে হচ্ছে কি, আচ্ছা একটা সহজ কথা বলি, এই কোশ্চেন আপনাদের মনে আসছে না? যেমন পানি, এই পানির কিন্তু নদী আমাদের সঙ্গে প্রায় 154টা সম্ভবত অভিন্ন নদী আছে, মানে যেগুলো ভারত থেকে বাংলাদেশে আসছে। উজান হচ্ছে ভারতে, ভাটি হচ্ছে বাংলাদেশে। তখন ভারত কি করে, ওই নদীতে বাঁধ দেয়। বাঁধ দিলে ওরা ওই শীতকালে পানিটা ধরে রাখে, এতে ওরা ওই পানিটা ব্যবহার করে, পানি দিয়ে তারা জলবিদ্যুৎ বানায়, তারপরে কৃষিকাজ করে। এই আবার যখন বর্ষাকালে পানি প্রচুর হয়,
তখন হঠাৎ করে বাট্টা খুলে দেয়। বাট্টা খুলে দিলে দেখা গেছে যে এক রাতের ভিতরে বাংলাদেশের বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হয়ে যায়। এখন আপনাদের মনটা প্রশ্ন আসে না, ঠিক আছে ভারত এখানে বাদ দেয়, আমরা কেন এখানে একটা বাদ দিই না? ঠিক আছে, ভারতের ভূখণ্ডটা বাদ দিল, তারপর যখন এই নদীটা আমাদের ভূখণ্ডে প্রবেশ করবে আমরা একটা বাদ দিলাম, তাহলে যখনই ভারত পানি ছাড়বে প্রচুর বন্যার সময় আমরা বাদ বন্ধ করে দিব, তখনই তো ওই পানি ভারত দিকে চলে যাবে। এটা সব জায়গায় সম্ভব না হলেও কিছু জায়গায় সম্ভব। যেমন ভারত জায়গায় বাদ দিচ্ছে, মনে করেন ওই জায়গায় পাহাড় আছে, ওই যেমন ওই নদীর দুই পাশে উঁচু উঁচু পাহাড়, ভারত বাদ দিল, কিন্তু যখন নদীটা বাংলাদেশে আসলো তখন কিন্তু পাহাড় নাই, খোলা, তখন কিন্তু ওই বাদটা ওইরকম দেওয়া যায় না। বাট কিছু কিছু জায়গা কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশ বাদ দিতে পারে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।